Welcome to my channel English পরিচয় Learn English systematically and lesson wise। আজকে আমি তোমাদের জন্য অন্য দিনের মতো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো ট্রান্সলেশন বা অনুবাদের উপরে। আমি বেশিরভাগ ভিডিওটা এরপর কিন্তু অনুবাদের উপরে করছি, কারণ কি যারা বিগিনার তারা শিখতে চাইছো তারা অনুবাদের মাধ্যমে খুব সহজেই কিন্তু শিখতে পারবে। এটা হচ্ছে শেখার একটা ধরন। অনেকগুলো ধরন রয়েছে, যেমন ইংরেজি শোনার মাধ্যমে শেখা যায়, ইংরেজি দেখার মাধ্যমে শেখা যায়, ইংরেজি বলার মাধ্যমে শেখা যায়, ইংরেজি লেখার মাধ্যমে শেখা যায়, ইংরেজি গ্রামার বই পড়ে শেখা যায়, ইংরেজি টেক্সট পড়ে শেখা যায়, ইংরেজি নিউজ পেপার পড়ে শেখা যায়, ইংরেজি কোনো শো দেখে বা ইংরেজি মুভিজ দেখে শেখা যায়, ঠিক সে ইংরেজি গল্প শুনে শেখা যায়। ঠিক সেরকমভাবে ট্রান্সলেশনও হচ্ছে একটা ইংরেজি শেখার খুব ভালো পন্থা। এখানে গ্রামারও শিখতে পারবে তুমি, আর শেষে ভোকাবুলারি শিখতে পারবে। সব কিছুই কিন্তু খুব সহজেই দৈনন্দিন জীবনে সেগুলোকে লেখার কাজে এবং বলার কাজে ব্যবহার করতে পারবে। সো লেটস বিগিন দ্য ক্লাস। আজকে যে ট্রান্সলেশনগুলো নিয়েছি, 13টা ট্রান্সলেশন আমি নিয়েছি, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা নির্দিষ্ট টেন্সে। সেই টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার প্লেলিস্টে যাবে, সেখানে ইংরেজি গ্রামার সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর একটা যেখানে যদি তোমরা আর অন্য ক্লাস চাও, সেটা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে তোমরা পারো, নির্দ্বিধায় জানাতে পারো। আর এই টেন্স, ছকের মাধ্যমে টেন্স নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। ছকের মাধ্যমে খুব সহজে টেন্স কি করে শেখা যায় সেটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, সেটা তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা এই ভিডিওটা দেখলেও কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর টেন্সটা এক নজরে যদি তুমি দেখে নাও, তাহলে কিন্তু খুব সহজে পুরো টেন্সগুলোকে মনে রাখতে পারবে। আর প্রত্যেকটা টেন্সের তো আলাদা আলাদা একটা রুল রয়েছে কখন ব্যবহার করা হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি যে, ধরো ভার্ব, কোনটা ভার্বের তিনটে রূপ রয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো পাস্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল। তোমাদেরকে বারবার করে বলেছি যে এই যে ভোকাবুলারি কিন্তু একদিনে শেখা যায় না। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা কিন্তু তোমরা বারবার করে ভোকাবুলারি গুলো, যেমন ভার্বের তিনটে রূপ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এগুলো কিন্তু বেশি করে মুখস্থ করবে, নাও বেশি করে মুখস্থ করবে। ওকে, উচ্চারণটা ভালো করে জানতে হবে। ধরো আমরা একটা ভার্ব নিচ্ছি, ইট ভার্বটা নিয়েছি। ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইট মানে খাওয়া, কাজ করা বোঝাচ্ছে, তাই এই শব্দকে বলা হচ্ছে ভার্ব। ইটের পাস্ট টেন্স হলো এট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হলো ইটেন। ওকে, যেমন ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, গিভ, গেভ, গিভেন, মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন। ওকে, গো মানে যাওয়া, গো, ওয়েন্ট, গান। ধরো তোমাকে একটা বাক্য তৈরি করতে যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। ধরো তোমাকে দিল আমি ভাত খেয়েছি। তো প্রথমেই যে কাজটা তোমরা লক্ষ্য করবে, যদি অনুবাদের মাধ্যমে করতে যাও, তাহলে প্রথমেই লক্ষ্য করবে যে কাজটা কখন হয়েছে। তাহলে আমি ভাত খেয়েছি, এটা দেখাচ্ছে যে এটা বর্তমানকালীন মোটামুটি ব্যাপারটা, কিন্তু কাজটার ধরনটা লক্ষ্য করো। ভাতটা আমি খেয়েছি মানে এখানে কাজটা কি হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু শেষ হয়েছে, কিন্তু তার ফলটা কি আছে বলতো? ফলটা বর্তমান আছে। কি করে বুঝতে পারলে? খেয়েছি, ভাতটা এখনো পেটে আছে, তাহলে কাজটা শেষ হয়েছে, কিন্তু ফলটা এখনো পর্যন্ত অতীত হয়নি, ফলটা পাস্ট হয়নি, ফলটা বর্তমান আছে। তাই এই ক্ষেত্রে বা ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য, আমি ভাত খেয়েছি এই বাক্যটি তৈরি করার জন্য কোন টেন্সের আমাকে ব্যবহার নিতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? আগে কর্তা বা সাবজেক্ট বসে, তারপরে কর্তা অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসে, হ্যাভ বা হ্যাজ বসবে কর্তা অনুযায়ী। এরপরে মূল ভার্বে পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এই ফর্মটা লাগবে, এই ফর্মটা। থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন লাগবে যদি গিভ হয়, আর অন্য কেউ যারা থাকবে তারা থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। এটি হচ্ছে বাক্য তৈরি করার নিয়ম। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তোমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখছো, এটা কিন্তু দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, না অ্যাপ্লাই করলে কিন্তু শেখা যায় না। তো এইখানটায় লক্ষ্য করো যে তাহলে আগে আমরা কর্তা বসাবো, তারপর কর্তা অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসাবো,
এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে স্যার আপনি তো বলছেন যে কর্তার পরে হ্যাভ বা হ্যাজ বসাবো, যে কোনো একটা কি বসিয়ে দিলে হবে? না, হবে না, হবে না। কর্তা অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে। হ্যাভ বা হ্যাজ খুব কনফিউজিং অনেকের। এই কর্তাটা যদি একবচন হয়, একবচন মানে কি, সিঙ্গুলার মানে কি, যদি একজন বা একটিকে বোঝায় তখন তারপরে কি বসে? হ্যাজ বসে। আর কর্তাটা যদি বহুবচন হয় বা প্লুরাল হয় তাহলে কিন্তু তারপরে কি বসে? হ্যাভ বসে। তাহলে এখানে আমিটা একবচন, আমি পরে তো হ্যাজ বসার কথা, কিন্তু তোমাদেরকে বলি আইটা হচ্ছে ব্যতিক্রম। আইটা হচ্ছে ব্যতিক্রম। এই আইটা হচ্ছে ব্যতিক্রম। আমিটা হচ্ছে ব্যতিক্রম, যার পরে হ্যাজ না বসে কি বসে? হ্যাভ বসে। তাহলে আরেকবার বলে দিই যে একবচন বা একজন বা একটির পরে হ্যাজ বসে, কিন্তু আর বহুবচনের পরে হ্যাভ বসে, কিন্তু আইটা হচ্ছে ব্যতিক্রম। আই এবং ইউ, আমি এবং তুমি, এই দুটো হচ্ছে ব্যতিক্রম, যারা একবচন হওয়ার পরেও এদের পরে কি বসে? হ্যাভ বসে। তাই তো? খুব সহজে মনে রাখার উপায় এটা বলছি আমি। আই হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনটা ভার্ব কি করে বুঝতে পারবে? যে শব্দের দ্বারা কাজ বোঝায়। তাহলে খেয়েছি শব্দটার দ্বারা কাজ বোঝাচ্ছে, তাই তো? তাহলে খেয়েছি শব্দের দ্বারা কাজ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের খেয়েছি, ইট কথার অর্থ হচ্ছে খাওয়া, এটা প্রেজেন্ট ফর্ম। তার পাস্ট ফর্ম হচ্ছে এট, মানে খেয়েছিলাম। আর থার্ড ফর্ম হচ্ছে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা সমস্ত পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো আর ফিউচার পারফেক্ট বলো, ভার্বের এই রূপটি বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা পিপি ফর্ম বা থার্ড ফর্ম, এই ফর্মটি কাজে লাগে। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী বললাম। এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম, এখানে ইট মানে খাওয়া, খেয়েছি, ইট মানে খাওয়া, তার এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করলাম। আই হ্যাভ ইটেন, কি খেয়েছি? কি খেয়েছি? ভাত খেয়েছি। বাংলায় কি দিয়ে প্রশ্ন করলে যে অংশের উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। আশা রাখছি বুঝতে পারলে। তাহলে আরেকবার বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন আমরা ব্যবহার করব? যখন দেখবে যে কাজটা বর্তমানকালে কাজটা শেষ হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু তার ফলটা এখন পর্যন্ত কি হয়নি? অতীত বা পাস্ট হয়নি। তখন আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। হ্যাভ বা হ্যাজ এর নিয়মটা আরেকবার বলে দিই। কর্তা যদি একবচন হয় তারপরে হ্যাজ বসবে, কর্তা যদি বহুবচন হয় তারপরে হ্যাভ বসবে। আইটা হচ্ছে ব্যতিক্রম এবং ইউটা হচ্ছে ব্যতিক্রম, যেটা একবচন হওয়ার সত্ত্বেও তাদের পরে কি বসে? হ্যাভ বসে। আশা রাখছি বুঝতে পারলে। এরপর চলে আসি আমরা এই ট্রান্সলেশনগুলোতে, যাতে করে খুব সহজে বুঝতে পারো। তাই আমি অনেকগুলো ট্রান্সলেশন নিয়েছি। কতগুলো ট্রান্সলেশন তোমাদেরকে করে একটা দেখাবো, আর কতগুলো তোমাদেরকে হোম টাস্ক দেবো, যে হোম টাস্কগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে। তাহলে চলো শুরু করি। আমি খেলেছি, আমি খেলেছি, তাহলে কাজটা শেষ হয়ে গেছে। খেলেছি কাজটা দেখো, খেলেছি মানে কি? খেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু তার রেস্টটা এখনো রয়ে গেছে, তার অতীত হয়নি, এখন অতীত হয়নি। আর বাংলা ক্রিয়াপদের শেষে ক্রিয়াপদ কোনটা? ভার্ব। এই যে ক্রিয়াপদের শেষে ছি, ছে, ছ, ছেন রয়েছে, কাজটা শেষ হয়ে গেছে, তার ফলটা এখনো পর্যন্ত অতীত হয়নি। তাহলে জানবো যে বাক্য তৈরি করার জন্য এখানে কার সহায়তা লাগবে? আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে কে সাবজেক্ট? আমিটা সাবজেক্ট, আমি। এরপরে আই মানে কি বসে? আমি তোমাদেরকে বলেছিলাম যে একবচন যদি কর্তাটা হয় তারপরে হ্যাজ বসে, আর বহুবচন বা প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসে, কিন্তু আইটা হচ্ছে ব্যতিক্রম, যার পরে কি বসে? হ্যাভ বসে। আই এবং ইউর পরে হ্যাভ বসে। ওকে, আই হ্যাভ। এরপরে খেলেছি, আমাকে জানতে হবে কি মানে খেলা। প্লে কথার অর্থ হচ্ছে খেলা। প্লে পাস্ট টেন্স হলো প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড, থার্ড ফর্ম প্লেড। বেশিরভাগ ভার্বের শেষে আমি বলেছিলাম যে ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয়। সব ভার্বের নয়, কিন্তু মোটামুটি 60% ভার্বে এইভাবে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তৈরি হয়, যাদেরকে উইক ভার্ব বলে বা রেগুলার ভার্ব বলে। আই হ্যাভ, তাহলে এখানে কি লাগবে? প্লেডটা লাগবে। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। যদি বলি যে আমি ক্রিকেট খেলেছি তখন হবে আই হ্যাভ প্লেড ক্রিকেট। যদি বলি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। দৈনন্দিন জীবনে এগুলো কিন্তু ব্যবহার। কি রে, ক্রিকেট খেলেছিস? হ্যাঁ, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। নেক্সট দেখো, তুমি খেলেছো, তাহলে তুমি খেলেছো, তাহলে এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল। সাবজেক্ট তুমি কথা হচ্ছে ইউ, দুটোর উপর তুমি খেলেছো, তাহলে
তাহলে তুমি ইউর পরে কি বসে, ইউর পরে হ্যাভ বসে, আই এবং ইউ এই দুটোর পরে হ্যাভ বসে, ইউ হ্যাভ। এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম হবে কি মানে খেলা, প্লে কথার অর্থ হচ্ছে খেলা, প্লে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। ইউ হ্যাভ প্লেড, তুমি খেলেছো। সে খেলেছে তাহলে কি হবে, সে খেলেছে যদি ছেলে হয় তাহলে হি, আর যদি মেয়ে হয় তাহলে সি। এই সেটা হিও হতে পারে আর সিও হতে পারে। তাহলে আমি ধরে নিই এটা একটা মেয়ে, সিটা হচ্ছে একজনকে বোঝাচ্ছে, একবচন, তাই তারপরে কি বসবে, হ্যাজ বসবে। আমি ওরকম বললাম না যে থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে এই বসবে, ফার্স্ট পারসনের পরে এই বসবে। সহজ করে বোঝানোর জন্য যদি একজন বা একটিকে বোঝায় তারপরে হ্যাজ বসে, যদি একের বেশি বোঝায় তারপরে কি বসাবে তোমরা, হ্যাভ বসাবে। আর আইটা হচ্ছে ব্যতিক্রম, এটা এক বোঝাবে একজন বা একটি। আইটা হচ্ছে ব্যতিক্রম, আই এন্ড ইউ যাদের পরে কি বসে, হ্যাভ বসে। এটা মনে রাখবে ব্যাস। সি হ্যাজ খেলা, খেলেছে, প্লে মানে খেলা, এখানে থার্ড ফর্ম। খেলেছে মানে খেলাটা শেষ হয়ে গেছে, তার ফলটা এখনো অতীত হয়নি, তাই এখানে বাক্য তৈরি করার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সহায়তা নিলাম। টেন্স করে কি আমাদেরকে বাক্যকে কোন কালে ঘটছে ঠিক নির্দিষ্ট সময়টাকে চিহ্নিত করে দেয়। এরপর দেখো আমরা দেখেছি, 5 নম্বরে দেখো আমরা দেখেছি। তাহলে ভালো করে দেখো বাংলা ক্রিয়াপদের শেষে ছি রয়েছে, ছি রয়েছে। এটা দেখে বুঝতে পারছি যে এখানে বাক্য তৈরি করার জন্য, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিতে হবে। তাহলে আমরা দেখেছি, তাহলে আমরা দেখেছি কি হবে, 4 নম্বর এটা লক্ষ্য করো, আমরা দেখেছি। নাম্বার 4 উই কথার অর্থ হচ্ছে আমরা। বারবার করে বলছি যে বাচ্চারাদেরকে যদি শেখাচ্ছেন কেউ তাহলে কিন্তু ওয়ার্ড বুক পড়া অভ্যাস করাবেন। নাউনের নাম, তাদের অর্থ কি, নাউন কেন এরা, প্রোনাউন, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে ছেলে বোঝালে, সি মেয়ে, ইউ মানে তুমি বা তোমরা। এগুলো কিন্তু বারবার কিছু অ্যাডজেক্টিভের নাম, কিছু অ্যাডভার্বের নাম, কিছু কনজাংশনের নাম, কিছু ইন্টারজেকশনের নাম, বাংলা অর্থ সমেত এগুলো শিখতে হবে। তাহলে আমরা দেখেছি, তাহলে উই পরে কি হবে, উই মানে আমরা, একের বেশি রয়েছে তাই একের বেশি পরে কি বসবে, হ্যাভ, উই হ্যাভ। ওকে, এক কথায় বোঝাতে গেলে যে আমি আমরার পরে, আমি আমরা মানে ফার্স্ট পারসনের পরে হ্যাভ বসবে। ওকে, তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য এটা বললাম। আমি আমরা তুমি তোমরা এদের পরে হ্যাভ বসে, আর বাকি অন্যদের ক্ষেত্রে কি বসে, হ্যাজ বসে। কিন্তু এই নিয়মটা মনে রাখা চলবে না। মনে রাখতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, এইভাবে না মনে রেখে তোমাকে বললাম যে একটা বোঝালে বা একজন বোঝালে হ্যাজ বসাবে, একের বেশি বোঝালে হ্যাভ বসাবে। আই এবং ইউটা হচ্ছে ব্যতিক্রম, সহজ করে বোঝার জন্য। তাহলে উই হ্যাভ দেখেছি, কি মানে দেখা, সি কথার অর্থ হচ্ছে দেখা, সি এর পাস্ট টেন্স হলো স আর পাস্ট পার্টিসিপল হলো সিন। যদি এগুলো না জানো তাহলে কিন্তু অবশ্যই ভার্বের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ এগুলো কিন্তু পড়তে হবে, না হলে ইন্টারনেট থেকে সার্চ করতে হবে। দেখা, দেখার ইংরেজি অর্থ কি, তখন দেখতে হবে সি। আবার তোমাকে লিখতে হবে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, তখন দেবে সিন। তাহলে উই হ্যাভ সিন, আমরা দেখেছি, উই হ্যাভ সিন, আমরা দেখেছি। যদি বলি যে আমরা পাখিটিকে দেখেছি তখন কি হবে, উই হ্যাভ সিন দ্য বার্ড। ওকে, আমি তোমাকে দেখেছি, আই হ্যাভ সিন ইউ। ওকে, দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে মোট প্রধান। ওরা এসেছে, তাহলে ওরা মানে কি তারা, ওরা কথার অর্থ হচ্ছে তারা। নাম্বার 5 ওরা, তাহলে দেটা হচ্ছে একের বেশি বোঝাচ্ছে, তাহলে একের বেশি বোঝালে কি বসবে, হ্যাভ বসবে। দে হ্যাভ আশা, কি মানে আশা, কাম কথার অর্থ হচ্ছে আশা, কাম পাস্ট টেন্স হচ্ছে কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। তাহলে এখানে পারফেক্ট টেন্সে সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম এই রূপটি ব্যবহার করা হবে। তাহলে দে হ্যাভ কাম, তারা এসেছে, এরকম করে ব্যবহার করবে। তারা এসেছে, দে হ্যাভ কাম। আমি এসেছি, আই হ্যাভ কাম। ওকে, আমি এসে গেছি, আই হ্যাভ কাম। ওকে, আই হ্যাভ অ্যারাইভড, আই হ্যাভ টার্নড আপ। সে এসে গেছে, হি হ্যাজ কাম। ওকে, দাদু এসে গেছে, মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডপা হ্যাজ কাম। ওকে, দৈনন্দিন জীবনে ব্যবহার করাটা, এটা বারবার করে বলছি, ইউটিলাইজ করতে হবে। নাম্বার 6 লক্ষ্য করো, রহিম গিয়াছে। তাহলে
রহিম গিয়াছে, তাহলে রহিম কোন কালে গিয়েছে? তোমরা বলবে যে বর্তমান কালে। বর্তমান কালে দেখো ছে, ছি, ছ, ছে ক্রিয়াপদ শেষে রয়েছে। আর কি বোঝাচ্ছে এটার দ্বারা? গিয়াছে মানে কি গেছে, বর্তমান কালে কাজটা শেষ হয়ে গেছে, ওর যাওয়াটা শেষ হয়ে গেছে, কিন্তু সে এখানে আছে, তার ফলটা এখনো পর্যন্ত কি হয়নি? অতীত হয়নি। তাই বাক্য তৈরি করার জন্য এখানে আমরা কোন টেন্সের সাহায্য নেব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নেব। তাহলে রহিম গিয়াছে, লক্ষ্য করো রহিম কে সাবজেক্ট, বাক্যে যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলে। রহিম, রহিম সাবজেক্ট হলো। রহিম, রহিমের পরে হ্যাজ বসবে না হ্যাভ বসবে? একজন বোঝাচ্ছে রহিম, তাই রহিমের পরে হ্যাজ বসবে। এরপরে রহিম হ্যাজ, এরপরে মূল ভার্ব কোনটা? এই যে গিয়াছে, যাওয়াটা হচ্ছে মূল ভার্ব। ওকে, যাওয়াটা মূল ভার্ব। গো, গো, গো মানে যাওয়া, যার পাস্ট টেন্স হলো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। গো, ওয়েন্ট, গান। ওকে, জি ও এন ই। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, গো, টেক, টুক, টেকেন, গিভ, গেট, গিভেন, এগুলো কিন্তু মনে রাখতে হবে বেশি বেশি করে। মুখস্থ কিছু করতে হবে না, ভোকাবুলারি কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো সব মাথায় ধরে যাবে। রহিম গিয়াছে, তাহলে রহিম হ্যাজ। গো মানে যাওয়া, তার পাস্ট টেন্স হলো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হলো গান। তাহলে এখানে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা পারফেক্ট টেন্সে ব্যবহার করা হবে। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর মূল ভার্বে থার্ড ফর্ম রহিম হ্যাজ গান। ওকে, আমি যদি বলি সে গেছে, সে গিয়েছে, তখন হি হ্যাজ গান। আমি গিয়েছি, আই হ্যাভ গান। ওকে, তারা গিয়েছে, দে হ্যাভ গান। ও আমায় ডেকেছে, তাহলে ও আমায় ডেকেছে, তাহলে ওটাকে ও ও ও আমায় ডেকেছে, ও মানে সে অ্যাকচুয়ালি, ও আমায় ডেকেছে, তাহলে ও আমায় ডেকেছে। নাম্বার 7, তাহলে হি বা সি, হি ডেকেছে, কাজটা শেষ হয়ে গেছে, ফলটা এখন অতীত হয়নি, তাই এখানে বাক্য তৈরি করার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নেব। আর সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, হি মানে একজন, তাই এরপরে হ্যাজ বসবে, হি হ্যাজ। এখানে মূল ভার্ব বসবে, মূল ভার্বের থার্ড ফর্ম কি মানে ডাকা, কল, কথার অর্থ হচ্ছে ডাকা, যার পাস্ট টেন্স হলো কল্ড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কল্ড। ওকে, তাহলে হি হ্যাজ কল্ড, কাকে ডেকেছে? আমায় ডেকেছে, তাহলে আমায়, আই মানে আমি, সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, কিন্তু মি মানে আমাকে, মি মানে আমায় বা আমাকে, এটা হচ্ছে অবজেক্টিভ রূপ। ওকে, তাই মি হয়ে গেল এখানে, হি হ্যাজ কল্ড মি। ওকে, সে আমাকে ডেকেছে। এরপরে যেগুলো দেওয়া রইল তোমাদেরকে হোম টাস্ক আমি দিয়ে দিলাম, যে মেয়েগুলি ভুল করেছে, নাম্বার 8, এটাও তোমাদের হোম টাস্ক রইল, মেয়েগুলি ভুল করেছে। ওকে, তারা ওটা পেয়েছে, এটা হোম টাস্ক রইল তোমাদের। আমি ওকে বলেছি, এটা হোম টাস্ক রইল। ওরা বাজারে গিয়েছে, 11 নম্বর, এটাও হোম টাস্ক রইল তোমাদের। আর রামবাবু লাভবান হয়েছেন, এটাও হোম টাস্ক রইল। আর আমি সিনেমাটা দেখেছি, এটাও হোম টাস্ক রইল। ওকে, এরপর তোমরা আমাকে বলবে স্যার স্ট্রাকচারটা আমরা তৈরি করতে পারছি কিন্তু ভার্বটা খুঁজে পাচ্ছি না। তোমরা ইন্টারনেট থেকে দেখবে যে এখানে ভুল করা, ভুল করাটাকে ভার্ব ফর্ম কি, বাংলাতে কি, পাওয়া, পাওয়াটাকে ইংরেজি কি, তার থার্ড ফর্ম কি, এই বলা, বলার থার্ড ফর্ম কি, গিয়ার থার্ড ফর্ম কি, হয়েছেন, এখানে লাভবান হয়েছেন, এটা থার্ড ফর্মটা কি, দেখা, দেখার থার্ড ফর্মটা কি, এগুলো কিন্তু তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। আশা রাখছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের নিচে অবশ্যই জানাবে, এবং এই যে কাজগুলো দিলাম এই কাজগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নিয়ে আসার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ তোমাদের।